বারবার করে ওকে বলে দিলাম না যে তুই এয়ারপোর্টে গাড়ি নিয়ে সময় মতো থাকিস, তোর বাবা বয়স্ক মানুষের লাগেজ নিয়ে সে টানাটানি করতে পারবে না। আজ সকালেও তো বারবার বলেছি, এখন তুমি বলো তো এটা কোনো মানে হলো? বাড়িতে এত চেঁচামেচি কেন? কি হয়েছে? আরে বাবা, আজকে একটু কাজল দিব, একটু দিব, তুমি প্লিজ কিছু বলো না মা। কোথায় যাচ্ছিস তুই? সেটা তো আর আমি জানতাম না, তাহলে তো তোকে সকালেই মনে করিয়ে দিতাম ফোন করে। ওর কলেজে নাকি খুব জরুরি কাজ ছিল আজকে। তোমাদের কোনো কাজ কি মা আমাকে ছাড়া হয় না? আমাকে ছাড়া কোনো কাজ করতে পারো না তোমরা? নিশি তো এখন বড় হয়েছে নাকি? ওকে বলবে ওর নিজের কাজ যেন ও নিজে করে, সে অভ্যেস যেন করে। আচ্ছা, খাবার টেবিলে বসে কি শুরু করলে তুমি? কতদিন পর সবাইকে নিয়ে একসাথে খেতে বসতে পারলে। খাও। অনেকদিন পর বসতে পেরেছি বলেই তো ভালো কথা বলছি। এই কথাগুলো ওদের শোনা দরকার, বুঝলে সামির? তোমাদের যে জেনারেশন না, তাদের আলাদা একটা ফোর্স আছে, শক্তি আছে। কিন্তু আমার কেন যেন মনে হয় সেই শক্তিটা না পুরোপুরি ব্যবহার হচ্ছে না, ব্যবহার করা যাচ্ছে না। আমার কাছে মনে হয় কি চাচা, এর পেছনে দুটো কারণ আছে। নাম্বার ওয়ান হচ্ছে বেশিরভাগ মানুষেরই ধারণা যে এস্টাবলিশমেন্ট মানেই হচ্ছে চাকরি, মানে এস্টাবলিশড হতে হলে চাকরিই করতে হবে। আর নাম্বার টু হচ্ছে অবশ্যই তাকে ঢাকায় আসতে হবে। যে দুটো ধারণাই হচ্ছে ভুল। স্বামীর খেতে বসে এত ভারী ভারী কথা বললে হজমে অসুবিধা হয় বাবা। সরি আমা ওকে থামিও না, বলতে দাও না। কিন্তু স্বামী, তুই যা বললি সেই ধারণা অনুযায়ী তুইও তো একটা ভুল করছিস। সেটা হচ্ছে যে তুই বিদেশ থেকে চলে এলি এখানে কিছু একটা করবি বলে, সেই তুইও তো শেষ পর্যন্ত ঢাকায় চলে এলি। হ্যাঁ আচ্ছা থামো না তুমি, বাবা খেতে বসছে, তুমি এর মধ্যে এসব কথা বলছো। বাবাটা তো আমার, বাবার সামনে কি বলা যাবে, কতটুকু বলা যাবে, কতটুকু বলা যাবে না, সেটা তো আমার সাথে তুমি বেশি ভালো জানো না। তুমি এর মধ্যে কেন কথা বলতেছ না? কিন্তু ভাইয়া আমি কিন্তু ঢাকায় এসেছি অন্য কারণে। হ্যাঁ, তো সেই কারণটাই আমাদের সবাইকে বল। আচ্ছা, আমাকে না বলতে চাস, তোর চাচা চাচিকে বল, তারা তো তোর খুবই আপন, সবচাইতে প্রিয় মানুষ, কাছের মানুষ, তাদেরকে বল, তাই না বাবা? বুঝতে পেরেছি, মানে ওই জয়া মেয়েটার কথা তো। হ্যাঁ, খুবই ভালো মেয়ে, খুবই ভালো, খুবই ভালো। একটা সেলফ ডিপেন্ডেন্ট মেয়ে, একটা হসপিটালে চাকরি করছে, হোক না সেটা মেকানিকের চাকরি, আরে চাকরি তো। হ্যাঁ, সেটা আমরা দেখব, তোমার খাবার তুমি খাও। তোমার সঙ্গে এই নিয়ে পরে কথা বলবো। বৌমা দেখো ওর কিছু লাগবে কিনা, দাও। ইরফান, আমি হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে তোমাদেরকে সেভাবে গাইড করতে পারিনি ছোটবেলায়। সেই কাজটা তোমাদের মা করেছে, কিন্তু আমি জানি তিনি অবশ্যই তোমাদেরকে শিখিয়েছেন, বলেছেন চৌধুরী পরিবারে কেউ কোনোদিন কাউকে আঘাত করে কোনো কথা বলে না। তুমি হয়তো ভুলে গেছো। আরে কি আশ্চর্য, আমি তো এমনিতে মজা করছিলাম। আমি তো সবসময় এরকম সামিরের সঙ্গে মজা করেই কথা বলি। কে রে সামির, তোর সঙ্গে আমি এইভাবে কথা বলি না সবসময়? দেখো, অথচ ব্যাপারটাকে তুমি একদম সিরিয়াস করে ফেললে। ধরতেরি, কিন্তু কোনো কথাই বলা যাবে না দেখছি। মা জয়া, জয়া, দুপুর হয়ে গেছে, ওঠ মা। কটা বাজে? 2টা বেজে গেছে। তোমরা খেয়েছো? তোকে রেখে কখনো খাই? ওঠ। নিশি কোথায়?
কোথায় আর থাকবে, বসে বসে টিভি দেখছে, সকাল থেকেই রাগ করে বসে আছে। আমি কিছু বললে ছ্যাং ছ্যাং করে উঠছে। আমার আর ভাল লাগে না কিছু। নিশিকে বলো কালকে আমি ওকে কলেজে নিয়ে যাবো। জয়া, তোর কি কিছু হয়েছে? না তো মা। আমার কাছে লুকোস নে মা। কাল রাত থেকে আমার মনটা কেমন খচখচ করছিল। তোর কিছু হলে আমি বুঝতে পারি রে। এমন কিছু হয়নি, এমনি হাসপাতালে ছোট একটা সমস্যা হয়েছিল, ঠিক হয়েছে। কি হয়েছিল? অত চিন্তার কিছু হয়নি মা। ওই আমি কেবিনে কাজ করছিলাম, হঠাৎ করে দেখি যে দরজাটা লক হয়ে গেছে, খুলতে পারছিলাম না। পরে লতা এসে দরজা খুলে দিয়েছে। কি বলিস তুই? তুই তো বড় বিপদ থেকে বেঁচে গেছিস মা। লতা মেয়েটা না থাকলে কি হতো? তুই যদি সারা রাত কেবিনে আটকা পড়ে থাকতি। হ্যাঁ, আল্লাহর রহম, কিছু হয়নি। মারে, দিনে কাজ করিস, সাবধানে থাকতে হয়, রাতে আরো বেশি সাবধানে থাকতে হয়। এখন থেকে সাবধানে থাকিস মা। আয় আয়, খাবি আয়। ঠিক বলেছ, যে আমি ফ্রেশ হয়ে আসছি। তাড়াতাড়ি আয়। হ্যাঁ বলো সামির। কেমন আছো জয়া? খুব যে ভালো আছে সেটা বলতে পারছি না। আসলে আমাদের সময়টা একটু খারাপ যাচ্ছে, তাই না? ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। আসলে সময় ব্যাপারটাই এমন, যখন খারাপ সময় যায় না তখন এই সময় তোমাকে দুঃখ দেবে, কষ্ট দেবে, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হবে তোমাকে। তারপর আবার যখন সবকিছু ঠিক হয়ে যাবে, সুসময় আসবে, তখন সবকিছু তোমার সব। তোমার কি কিছু হয়েছে সামির? মন খারাপ? একসাথে অনেকগুলো কথা বলছো। তোমাকে তোমাকে আজ না একটা কিছু খুব বলতে ইচ্ছে করছে জয়া। বলো। তোমার ফ্যামিলি তোমাকে খুব বোঝে, তাই না জয়া? বোঝে। তুমি অনেক লাকি, অ্যাটলিস্ট আমার কাছে তাই মনে হয়। কারো ফ্যামিলি যদি তাকে বোঝে না, তাহলে ওর থেকে লাকি আর কেউ হয় না। শুধু এটাই একমাত্র কারণ না যে আমি লাকি।
আরেকটা কারণে আমি ডাকি, আমি তোমার মতো একজন ভালো বন্ধু পেয়েছি যে আমাকে বোঝে। সত্যি সামির, আমি না মাঝে মাঝে এত অবাক হই। আমি যখনই কোনো সমস্যায় পড়ি, যখনই খুব চিন্তিত থাকি, তখনই তুমি কিভাবে যেন টের পেয়ে যাও, সাথে সাথে তোমার ফোন আসে। এটাকে কি টেলিপ্যাথি বলে? কি হয়েছে? মানে কি খারাপ কিছু হয়েছে? হসপিটালে একটা ঘটনা, দেখা হলে পরে বলবো। আমার কথা বাদ দাও, তোমার কি হয়েছে সেটা বলো। না, ফাইন, এখন ঠিক আছে। আমি যখন কোনো প্রবলেম হয় না, আমি তখন কেন জানি তোমাকে খুঁজি। তোর সাথে কথা বলে আমার খুব রিল্যাক্স লাগে। থ্যাঙ্কস টু ইউ। গুড, সেটা তো ভালো, তাই না? বি স্ট্রং। আমাদের সামনে অনেক পথ যেতে হবে, অনেক কিছু করার আছে সামির। ইউ হ্যাভ টু বি স্ট্রং। হ্যাঁ, ঠিক বলেছো। আমাকে আসলে অনেক কিছু করতে হবে, অনেক কিছু। কোথায় ছিলে সারাদিন? সেই যে সকালে গেলে, সারাদিন কোনো খোঁজ খবর নাই। এখন এত রাতে এসে এখানে বসে আছো। কোথায় হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসবে? না, আর কত জ্বালাবে তুমি? পালিয়ে বেড়াই। জয়ের মা, মেয়েরা রোজগার করছে আর আমি বাবা হয়ে এই বয়সে বসে বসে খাচ্ছি। পালিয়ে বেড়ালে কি সব সমস্যার সমাধান হবে? নিশি রাগ করে বসে আছে, আর জয়া এসে কাউকে কিছু না বলে ঘুমাচ্ছে। কি হয়েছে কিছুই বলছে না। আর তুমি এই বুড়ো বয়সে তোমার ভীমরতি হয়েছে, নিজেই বাহাদুরি করে বলছো পালিয়ে বেড়ায়। আচ্ছা, তুমি কি দিন দিন ছোট হচ্ছ? জয়াকে কিছু, বিষয়টা অনেক জটিল। আমার চিন্তা হচ্ছে জয়াকে নিয়ে, এই জন্যই আমি তোমাকে বলতে চাই না। আমি এখন কি করব? তুমি জয়াকে একটু বলো ও যেন চাকরিটা ছেড়ে দেয়। ও এত কিছু সহ্য করবে কিভাবে? না না, এই চাকরি জয়ার করার দরকার নেই। আমাদের ঠিকই একটা ব্যবস্থা হয়ে যাবে। জয়ের মা, ওর সমস্যার সমাধান ওকেই করতে দাও। আমার সারা জীবনের একটাই অর্জন, আমি জয়াকে মানুষের মতো মানুষ করতে পেরেছি। আর এই বাধার দেয়াল ও একটার পর একটা ঠিকই পার হয়ে আসবে। জয়া কোথায়? ও ঘুমাচ্ছে। ঠিক আছে, ঘুমাক। আসলে অনেক সমস্যার সমাধান কিন্তু ঘুমের মধ্যে হয়ে যায়, আর সমস্যা থাকলে মানুষ কিন্তু ঘুমোতে পারে না। ঘুমাক, আমি তার সঙ্গে পরে কথা বলবো। অনেকদিন পর তোকে টেবিলে বসে পড়তে দেখছি। আরে তুমি কখন উঠলে? লাইটকে অফ করে দিব? প্রবলেম হচ্ছে? কোনো সমস্যা নেই,
সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে টায়ার্ড আমি। আপু, তোমার একটু রেস্টের প্রয়োজন। যেভাবে পরিশ্রম করো, তোমার পরিশ্রমের কথা চিন্তা করলে আমার নিজেরই ক্লান্তি লাগে। কি পড়ছিলি? ওই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, মা বলে অ্যাডমিশন টেস্ট নাকি দিতে হতে পারে, তাই একটু বই নিয়ে নাড়াচাড়া করছিলাম আর কি। আপু আপু আমি একটা ধাঁধা বানিয়েছি, তোমাকে ধরি, দেখি পারো কি না। ধাঁধা? হ্যাঁ বল। আচ্ছা, ধরো তুমি একটা দোকানে গিয়েছো, হ্যাঁ, দোকান থেকে একটা বিস্কিটের প্যাকেট কিনেছো, ঠিক আছে? বিস্কিটের প্যাকেটের উপর একটা জিনিস ফ্রি দেওয়ার কথা ছিল, যেটা দোকানদারও জানে, তুমিও জানো, কিন্তু তুমি যখন জিনিসটা কিনলে, হ্যাঁ, দোকানদার তোমাকে ফ্রি জিনিসটা দিল না, তুমিও সেটা চেলে না, কেন? আমি যদি এখন অ্যান্সারটা বলতে পারি তাহলে কি তোর মন খারাপ হবে? ধ্যাত, মোটেও না, বলো না। বিস্কিট কিনতে গেলাম, লেখাটাও দেখেছি, কিন্তু দোকানদার আমাকে ফ্রি জিনিসটা দেয়নি, আমিও চাইনি। না, আমি কি দেখেছি জিনিসটা? ধরে নাও দেখেছো, হ্যাঁ দেখেছো, হ্যাঁ। বলতে পারবো না, বল। এত সহজে কেউ ধাঁধা ধরলাম, এটাই পারলে না? আচ্ছা বলে দিচ্ছি, ওইটা হচ্ছে সুগার ফ্রি বিস্কিট। ও তুই তো অনেক চালাক হয়ে গেছিস। সুগার ফ্রি, গুড ওয়ান, ভালো ছিল। সরি আপু। সরি? সরি কিসের জন্য? আজ সকালে আমি তোমার সম্পর্কে অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলেছি, যেটা আমার উচিত হয়নি। কে বলেছে তোকে তুই স্বার্থপর? আমি আমার বোনকে খুব ভালো করে চিনি, আমার বোন কখনোই স্বার্থপর হতে পারবে না। আমাকে যদি কেউ বলে, গ্যারান্টি দিয়ে বলো তো এই পৃথিবীর মধ্যে সব থেকে ভালো মেয়েটিকে, আমি চোখ বন্ধ করে তোর নাম বলবো। কাল সকালে তুই আমার সঙ্গে কলেজে যাবে ভর্তি হতে। না না, তোমার যাওয়া লাগবে না, তোমার কালকে ডিউটি আছে, তুমি ডিউটিতে যাও, ডিউটি মিস করো না। নিজের কাজ নিজেকে করতে বলেছি দেখে আমার উপর রাগ করে বলছিস? না রে আপু, মামা যাবে তো আমার সাথে, তুমি যাও, তুমি তোমার কাজে যাও। যা পড়তে বস, যা যা যা। আরে যাচ্ছি, তুমি ঘুমো ঘুমো। এর চেয়ে অনেক ডিফিকাল্ট সিচুয়েশন হ্যান্ডেল করেছি। একবার কি হলো শোনো, একটা লোক প্যাসেঞ্জার, খুবই এজেড, নিয়ার অ্যাবাউট 90, বুঝতে পারলাম যে সে একটু সিক ফিল করছিল, আমার কাছে পানি খেতে চাইলো। আমি দৌড়ে তার জন্য পানি নিয়ে এলাম, নিয়ে এসে তার হাতে গ্লাসটা দিলাম। বিশ্বাস করো, সে গ্লাসটা ঠিকমতো ধরতেও পারলো না, হঠাৎ ঠাস করে গ্লাসটা পড়ে গেল। চোখের সামনে এত কাছ থেকে কারো মৃত্যু প্রথম দেখা। তারপরও কি সুন্দরভাবে আমি সিচুয়েশনটা হ্যান্ডেল করেছিলাম। কেন করেছিলাম জানো? বিকজ আই লাভড মাই জব। আসলে তুমি ওই টাইমটা খুব মিস করো, তাই না ভাবি? নেই, এই যে এখন তুমি সংসারে যেভাবে আটকে আছো, তুমি এটা নিয়ে সবসময় খুব খারাপ লাগে না? আরে না, খারাপ লাগবে কেন? দেখো, ওটাও আমার জব ছিল, এটাও আমার সংসার। যখন ওটা করতাম তখন ওটা ভালোবেসে করতাম, এখন সংসার করছি সেটাও আমি ভীষণ ভালোবেসে করছি। তবে হ্যাঁ, একদমই যে আফসোস করি না তা না, মাঝে মাঝে মনে হয় যে সংসারের পাশাপাশি যদি জবটা থাকতো ভালোই হতো, আমার নিজস্ব একটা আইডেন্টিটি থাকতো, সেইটা একটু মিস করি। এনিওয়ে, আসলে সামির, তোমাকে যে কথাটা বলতে এলাম, তোমার ভাইয়ার আচরণের জন্য আমি রিয়েলি সরি। তুমি তো জানোই, মাঝে মাঝে রেগে গেলে না ও এমন কিছু একটা করে বসে, আমি আসলে কিভাবে যে সামলাবো ঠিক বুঝতে পারি না। আই এম রিয়েলি সরি, আই এম ফিলিং সো গিল্টি।
আশ্চর্য, তুমি কেন গিল্টি ফিল করছো? তুমি তো কিছু করনি। ভাইয়ার কথা বাদ দাও, ভাইয়া এরকম। আচ্ছা বল, চাবিটা কোথায় ছিল? এটা আমি লুকিয়ে রেখেছিলাম, চাবি লুকিয়ে রেখেছিলি কেন? কারণ আমি জানতাম তুমি আমাকে রেখে চলে যাবে। কি হয়েছিল বলো? আর আসলে যা ঘটেছে স্যার, মানে এতে আমার কোনো দোষ ছিল না স্যার। আসলে স্যার ওই দরজার লকটাতে না। আপনি কি চান না এই সাইদের মতো লোকদের শাস্তি হোক? তুমি যে এই কথা কিভাবে বলতে পারছো তুমিই জানো। দেখলে তো কাল দুপুরে কি হলো। ওদের হাতে দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকা যায় বলো? কখন যে ভাই ভাই ঝগড়া শুরু হবে আল্লাহই জানে। তবে একটা কথা মনে রাখবেন, এখানে আমি আপনার সিনিয়র, এক্সপেরিয়েন্সও বেশি। আমার বিরুদ্ধে চাল দিয়ে আপনি এখানে বেশি দিন টিকতে পারবেন না।